প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি আবু নাইম শিকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, সেন্ট জোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, ধরেন্ডা, সাভার, ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার আজকের এই ক্লাসটিও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি ফিনান্স প্রথম পত্রের সপ্তম অধ্যায় মূলধন ব্যয় নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসেও আমি মূলধন ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমি একটা প্রবলেম নিয়ে এসেছি, যেটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে এই অধ্যায়ের কী ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। যাই হোক, আমি শুরু করছি। মধুমতি ব্যাংক লিমিটেড 12% সুদে 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি একটি বন্ড বাজারে ছাড়ার চিন্তা করছে। মেয়াদ পূর্তিতে বন্ডটির 10% অধিহারে মূল্য পরিশোধ করা হবে, কিন্তু বর্তমানে এটি 5% অবহারে বিক্রি হবে। কোম্পানি এটাও ধারণা করছে বন্ডটি ইস্যু করার জন্য বিক্রিত মূল্যের উপর 1.5% উত্তোলন করা হবে। যদি করের হার 40% হয়, তবে বন্ডটির কর পূর্ববর্তী ব্যয় নির্ণয় করে। এখন এই প্রশ্নটা দেখে তোমাদের চিন্তা করতে হবে, যেখানে অধিহার এবং অবহার দুটাই দেওয়া আছে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি কোনো বন্ডটি লিখিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা হয়, তখন সেটা অধিহারে বিক্রি করা হলো। যদি কোনো বন্ড লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়, তাহলে সেটা অবহারে বিক্রি করা হয়। পাশাপাশি এখানে আরেকটা পয়েন্ট আছে, উত্তোলন। এখন ব্যাপার হচ্ছে উত্তোলন ব্যয় কি? শেয়ার ইস্যু করতে বা শেয়ার বিক্রি করতে যে ব্যয় হয়, সেটাকে বলা হয় উত্তোলন ব্যয়। করের হার দেওয়া আছে। আরেকটা ব্যাপার আমাকে খেয়াল করতে হবে, যেখানে মেয়াদ দেওয়া আছে। আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, যদি কোনো বন্ডের মেয়াদ দেওয়া থাকে, তাহলে সে বন্ডটি অবশ্যই পরিশোধযোগ্য বন্ড। তাহলে নিঃসন্দেহে আমাকে খেয়াল করতে হবে যে এখানে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব? পরিশোধযোগ্য বন্ডের সূত্র আমি অ্যাপ্লাই করব। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরিশোধযোগ্য বন্ডের সূত্র অলরেডি শিখেছ। সো আমরা চলে যাচ্ছি সমাধানে। বন্ডের কর পরবর্তী ব্যয় নির্ণয়, কেডি ইকুয়ালস টু আই ইন্টু 1 মাইনাস টিসি প্লাস এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই এমবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। আমরা এখানে এমবি লিখেছি। এমবি মানে কি? এমবি মানে হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য। এর আগের ক্লাসে আমরা দিয়েছিলাম আরভি। আরবি মানে কি? রিডিমেবল ভ্যালু। সেটাও কিন্তু মেয়াদ পূর্তি মূল্য। এক এক লেখক এক এক বইতে এক একভাবে সেটাকে ইন্ডিকেট করেছে, ডিফাইন করেছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ম্যাটার। এমবি অথবা আরবি তোমরা যে বা যাই লিখে থাকো না কেন, কোনো প্রবলেম নেই। এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, আরবি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু, দ্যাট মিন্স মেয়াদ পূর্তি মূল্য। এখানে অভিহিত মূল্য দেয়া আছে 1000 টাকা। কুপন সুদের হার 12%। আমরা জানি কুপন সুদের পরিমাণ আই ইকুয়ালস টু অভিহিত মূল্য ইন্টু কুপন সুদের হার। অভিহিত মূল্য 1000 ইন্টু কুপন সুদের হার 12% ইকুয়ালস টু 120 টাকা পেয়ে গেলাম। বিক্রয় মূল্য, দ্যাট মিন্স এসবি, সেল ভ্যালু যেটাকে আমরা বলি। আমার বলা আছে যে অভিহিত মূল্যের চেয়ে 5% অবহারে বন্ডটি বিক্রি করা হয়েছে। সো অভিহিত মূল্য 1000 মাইনাস অবহার আমরা অবশ্যই মাইনাস করব। আমরা পেয়ে গেছি বিক্রয় মূল্য 950 টাকা। নিট বিক্রয় মূল্য, যেটা এনএসবি, নেট সেল ভ্যালু। আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় যদি আমরা বিয়োগ করি বা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাই নিট বিক্রয় মূল্য। আমাদের বলা আছে প্রশ্নে যে উত্তোলন ব্যয় 1.5%। আমরা পেয়ে গেছি নিট বিক্রয় মূল্য 935.75 টাকা। দেন এমবি, যেটাকে বলা হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, এমবি অর আরবি, অভিহিত মূল্য প্লাস অধিহার। অভিহিত মূল্য প্লাস অধিহার। যেহেতু আমার প্রশ্নে বলা আছে যে বন্ডটি 10% অধিহারে
10% অধিহারে পরিশোধযোগ্য। তাহলে অধিহার এখানে আমার 10%, আমি যোগ করব, 1100 টাকা পেয়ে গেছি। মেয়াদ 10 বছর, করের হার 40% অর্থাৎ 0.40। দেন মাই রিকোয়ারমেন্ট ইজ কেডি, দ্যাট ইজ কস্ট অফ ডেট। বন্ডের কর পরবর্তী ব্যয়, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট আমাকে ফাইন্ড আউট করতে হবে। জাস্ট পুটিং দ্য ভ্যালু ইন দ্য ফর্মুলা অ্যান্ড দেন উই গেট রেজাল্ট 8.69%। আমি আশা করতেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বন্ডের অঙ্কের ব্যাপারে ধারণা পেয়েছ। তবে বাসায় তোমরা আরও বেশি পরিমাণে চেষ্টা করবে, সমাধান করবে। তারই ধারাবাহিকতায় আমি একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। যশোর বোর্ড 2016 এই অধ্যায়ের অঙ্কটা তোমরা সমাধান করবে। দিস ইজ অ্যাবাউট টু অল। থ্যাংক ইউ এভরিবডি।